বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বইটির চতুর্থ অধ্যায় কাঁচামাল বা ম্যাটেরিয়ালস এই অধ্যায়ের মজুদ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মজুদ নিয়ন্ত্রণ পদ্ধতির একটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটি হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। মজুদ নিয়ন্ত্রণ পদ্ধতি, অনেকগুলো নিয়ন্ত্রণ পদ্ধতি আছে মজুদ পণ্য নিয়ন্ত্রণ করার জন্য, মানে মজুদের ব্যবহার কোনো প্রতিষ্ঠানের উৎপাদন এর ক্ষেত্রে কাঁচামাল বা মজুদ পণ্য একটি অন্যতম প্রধান উপাদান। তার ব্যবহার, তার ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোল করার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় তার একটি হলো মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। মজুদ পণ্যের নিয়ন্ত্রণ পদ্ধতি অনেকগুলো আছে। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, উৎকৃষ্ট পরিমাণের ফরমায়েশ, পূর্ণ ফরমায়েশ স্তর, সর্বনিম্ন মজুদ স্তর, সর্বোচ্চ মজুদ স্তর, গড় মজুদ স্তর, বিপজ্জনক স্তর, নিরাপত্তা মজুদ, স্বাভাবিক সর্বোচ্চ মজুদ স্তর, এরকম অনেকগুলো 16টা পদ্ধতির কথা এখানে এই বইয়ে আলোচনা আছে। তো আমরা প্রথম পদ্ধতি যেটা বলছিলাম মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, এ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ ইংলিশ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সংক্ষেপে আমরা এটাকে ইওকিউ বলতে পারি। ইকোনমিকের অর্ডারের ও, কোয়ান্টিটির কিউ, সংক্ষেপে ইওকিউ নামে ডাকবো আমরা। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলতে কি বোঝায়? যে কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল বা মালামাল মজুদ পণ্য ক্রয়ের জন্য এমন একটা পরিমাণ অর্ডার করতে হবে, এমন একটি পরিমাণ অর্ডার করতে হবে যে পরিমাণ অর্ডার করলে, যে পরিমাণ ফরমায়েশ করলে মজুদ সংগ্রহ সংক্রান্ত, মজুদ কালেকশন করা, সংগ্রহ করা, ক্রয় করার সংক্রান্ত ব্যয় সর্বনিম্ন হয়। সবচেয়ে কম খরচে যদি আমি কাঁচামাল ক্রয় করতে পারি, যে পরিমাণ কাঁচামাল অর্ডার করলে, ফরমায়েশ করলে, ওই পরিমাণকে বলা হবে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। মিতব্যয়ী ফরমায়েশ, মিতব্যয়ী মানেই হচ্ছে যে আমরা অপচয় করব না, আবার কৃপণতাও করব না, অপব্যয় করব না, কৃপণতা করব না, এর মাঝামাঝি থেকে সব যে পরিমাণ অর্ডার করলে, যে পরিমাণ ফরমায়েশ দিলে, বেশি পরিমাণ ফরমায়েশ দিলে আবার সমস্যা, আবার যদি খুব কম পরিমাণ ফরমায়েশ দিই কাঁচামাল মালামাল তাহলেও সমস্যা। আমরা এমন একটা পরিমাণ ফরমায়েশ দেব কাঁচামালের জন্য যাতে আমাদের মজুদ সংগ্রহ ব্যয় সবচেয়ে কম হয়, সর্বনিম্ন হয়। তাহলে আমরা সংজ্ঞা যদি বলি মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলতে কী বোঝায়? মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হলো এমন একটি ফরমায়েশ পরিমাণ যেখানে মজুদ সংগ্রহ ব্যয় সর্বনিম্ন হয়, মজুদ সংগ্রহ ব্যয় সর্বনিম্ন হয়। তাহলে আমরা মিতব্যয়ী ফরমায়েশের সংজ্ঞা জানলাম। মিতব্যয়ী ফরমায়েশ এর পরিমাণ, মিতব্যয়ী ফরমায়েশ এর পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে কিছু খরচ বিবেচনা করতে হয়। যেসব খরচ বিবেচনা করে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণ করা হবে সেই খরচগুলো হচ্ছে ভাণ্ডারজাত ব্যয়, ইংলিশ হচ্ছে কস্ট অফ স্টোরিং কস্ট বা স্টোরেজ কস্ট। আরেকটি হচ্ছে কস্ট অফ অর্ডারিং বা ফরমায়েশ ব্যয়, অর্ডার কস্ট, স্টোরিং কস্ট। মানে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ
নির্ধারণ করার জন্য যেসব খরচ বিবেচনায় নিতে হবে। বিবেচ্য খরচ সমূহ হলো বহন ব্যয়, ফরমায়েশ ব্যয়। এই বহন ব্যয়ের আরেক নাম বলা হচ্ছে ভান্ডার ব্যয়, যার ইংলিশ হচ্ছে স্টোরেজ কস্ট। আর ফরমায়েশ ব্যয়ের ইংলিশ হচ্ছে অর্ডার কস্ট। স্টোরিং কস্ট অথবা কস্ট অফ স্টোরিং অথবা স্টোরেজ কস্ট, আর ফরমায়েশ ব্যয় অর্ডার কস্ট অথবা কস্ট অফ অর্ডারিং। তো আমরা এই দুইটি খরচকে বিবেচনায় নিয়ে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণ করতে হয়। বহন ব্যয় বা ভান্ডার ব্যয় বলতে কি বোঝায়? বহন ব্যয় হচ্ছে মালামাল, কাঁচামাল, মজুদ মাল ক্রয় করে গোদাম ঘরে সংরক্ষণ করা থেকে শুরু করে পরবর্তীতে এই গোদামঘর থেকে কারখানায় মালামাল বা কাঁচামালটি ব্যবহার করার জন্য নিয়ে যাওয়ার আগ পর্যন্ত। গোদাম ঘরে সংরক্ষণ করে রাখলাম, যখন আমি কারখানায় ব্যবহার করব, চূড়ান্ত পণ্য উৎপাদন করার জন্য এখান থেকে কাঁচামালগুলো ট্রান্সফার করে কারখানায় নিয়ে যাব, ফ্যাক্টরিতে নিয়ে যাব, তার আগ পর্যন্ত গোদাম ঘরে কাঁচামালটি ক্রয় করার পর থেকে গোদাম ঘরে যখন ঢুকলো, গোদাম ঘরে ঢোকার থেকে শুরু করে গোদাম ঘর থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত যত খরচ হয়, এই ভান্ডার শব্দটি বলা হচ্ছে এখানে ভান্ডার ব্যয়, মানে যেখানে ভান্ডার, যেই ভান্ডারে এই কাঁচামালটি সংরক্ষণ করে রাখা হচ্ছে, ওই ভান্ডারের জন্য যত ব্যয় হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ভান্ডার ব্যয়। অথবা এটাকে সংরক্ষণ করে রাখা, বহন করে রাখা, এটাকে বয়ে রাখা, ধরে রাখার জন্য যে খরচ, এই জন্য এটার নাম হচ্ছে বহন ব্যয়, স্টোরিং কস্ট বা স্টোরেজ কস্ট। তো আমরা এই গোদাম ঘরে সংরক্ষণ করে রাখার জন্য যে খরচ করি তাকে বলা হচ্ছে ভান্ডার ব্যয় বা স্টোরেজ কস্ট অথবা বহন ব্যয়। আরেকটা ইংলিশ হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট, এখানে ক্যারি বলতে আবার পরিবহন খরচ না, ক্যারিং কস্ট হচ্ছে বহন করে, সংরক্ষণ করে রাখা, ধরে রাখার জন্য যে খরচ, ক্যারিং কস্ট বা বহন ব্যয়। আরেকটি ব্যয় হচ্ছে ফরমায়েশ ব্যয়। পণ্যটি, মালামালগুলো বা কাঁচামালগুলো ক্রয় করার জন্য যে ফরমায়েশ দেওয়া হবে, অর্ডার করা হবে, এই ফরমায়েশ দেওয়ার সাথে যে ব্যক্তি বা যে বিভাগ জড়িত তাদের যে ব্যয়, ফরমায়েশ দেওয়ার জন্য, ফরমায়েশ দেওয়ার সাথে যত ধরনের খরচ ব্যয় জড়িত আছে সবগুলোই খরচকে একসাথে বলা হবে ফরমায়েশ ব্যয় বা অর্ডার কস্ট। অর্ডার কস্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে কি কি? যেই বিভাগ এই অর্ডারের কাজ করে থাকে তার নাম হচ্ছে ক্রয় বিভাগ বা পারচেস ডিপার্টমেন্ট। তারা যে ধরনের খরচগুলো করে থাকে তাদেরকে একসাথে বলা হয় ফরমায়েশ ব্যয়। তাদের খরচের উদাহরণ হতে পারে এমন, তারা তাদের যে বিভাগটি আছে, বিভাগের অফিস, ক্রয় বিভাগের অফিস, এই স্থানের জন্য যে ভাড়া, তারপরে ক্রয় বিভাগের যে কর্মকর্তা কর্মচারী থাকবেন তাদের বেতন মজুরি, ক্রয় বিভাগ কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতি, ক্রয় বিভাগে যদি কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার হয় তাদের অবচয়, এটা এক ধরনের খরচ এবং এটা হচ্ছে এই ফরমায়েশ ব্যয়ের অন্তর্ভুক্ত। ক্রয় বিভাগের ডাক ও তার এবং টেলিফোন খরচ, টেলিফোন করে খবর নেওয়া লাগবে বা অর্ডার দেওয়া লাগবে, বা ডাক এবং পোস্ট অফিসের মাধ্যমে যোগাযোগ করা লাগতে পারে। উক্ত বিভাগ কর্তৃক ব্যবহৃত মণিহারি দ্রব্য, যদি কোনো ভ্রমণ খরচ সংক্রান্ত ব্যয় হয়ে থাকেও তাদের ওই ক্রয় বিভাগ কর্তৃক এ ধরনের ভ্রমণ ব্যয়, এই জাতীয় যত খরচ আছে সবগুলোকে বলা হবে ফরমায়েশ ব্যয়। আর স্টোরেজ কস্ট বা ক্যারিং কস্ট বা বহন ব্যয় বা ভান্ডার ব্যয়, এর খরচগুলোর উদাহরণ কী কী হতে পারে বা এর উপাদানগুলো কী কী হতে পারে? গোদাম ঘর বা ভান্ডার যে ঘর ব্যবহার করা হবে তার ভাড়া, গোদাম ঘরে ব্যবহৃত সম্পদ বা ব্যবহৃত কোনো মেশিনারিজ বা যন্ত্রপাতি তাদের অবচয়, গোদাম ঘরের ব্যবহার করা বিদ্যুৎ জ্বালানির খরচ, বা গোদাম ঘর যে পাহারা দিবেন রক্ষক, ভান্ডার রক্ষক, তার
মজুরি বা তার বেতন, তারপরে গুদাম ঘরে যে মালামাল রেখে দেওয়া হবে তার জন্য যে খরচ হয়ে যাবে, মালামাল নষ্ট হয়ে যেতে পারে, মালামাল ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে, এই ধরনের খরচ। গুদাম ঘরে মালামাল সংরক্ষণ করার ফলে ওইটার যদি নিজের পকেট থেকে মূলধন সংগ্রহ করে থাকে তার যে সুযোগ ব্যয় হারানো, অথবা যদি এটা কারো কাছ থেকে ঋণ নিয়ে সংগ্রহ করা হয়ে থাকে তার মূলধন ব্যয়, এই সব খরচকে বলা হচ্ছে ভান্ডার ব্যয় বা বহন ব্যয় বা ক্যারিং কস্ট। এই দুইটি খরচকে আমরা বিবেচনা করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে পারবো। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করার জন্য সূত্রটি হলো, আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিকে EOQ দ্বারা প্রকাশ করি। EOQ ইকুয়াল টু 2AO ডিভাইডেড বাই C, যেখানে A হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বার্ষিক চাহিদা, বছরে কত একক কাঁচামাল বা মালামাল মজুদ মালের প্রয়োজন হবে তার পরিমাণকে আমরা বলবো এ দ্বারা। ও বলতে বোঝাবো অর্ডার কস্ট পার অর্ডার। অর্ডার কস্ট বা ফরমায়েশ ব্যয় প্রতি ফরমায়েশের জন্য, প্রতি ফরমায়েশে যত টাকা আমার ফরমায়েশ ব্যয় হবে, আমি যদি সারা বছরে 10 বার অর্ডার দিই, এক একবার অর্ডার দিতে যদি 100 টাকা খরচ হয়, তাহলে ওই এক একবার অর্ডারের জন্য যে খরচ 10 টাকা বা 100 টাকা যেটাই বলি, ওইটাই হবে ও এর মান, অর্ডার কস্ট পার অর্ডার। টোটাল অর্ডার কস্ট না, সারা বছরের যে অর্ডারের জন্য টোটাল যে খরচ হবে, 10টা অর্ডার যদি দেই 100 টাকা করে প্রতি অর্ডারের জন্য খরচ হয়, তাহলে 10টা অর্ডারের দাম হবে 1000 টাকা। ওই 1000 টাকা অর্ডার কস্ট না, ও বলতে এখানে বোঝানো হয়েছে প্রতি অর্ডারের জন্য যে খরচ করা হবে। আর C বলতে বোঝায় ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট পার ইউনিট, প্রতি এককের জন্য যে বহন ব্যয়। আমার গোদাম ঘরে যদি 1 লক্ষ একক মালামাল থাকে, 1 এককের জন্য যদি 1 টাকা করে খরচ হয়, তাহলে ওই 1 টাকা হবে C এর মান, ক্যারিং কস্ট পুরো গুদাম ঘরের যে মালামাল আছে সবগুলোর ব্যয় না, প্রতি এককের জন্য পার ইউনিট, ক্যারিং কস্ট পার ইউনিট, প্রতি এককের জন্য যে বহন ব্যয় হবে, এটাকে আমরা C দ্বারা প্রকাশ করব। তো আমরা সূত্রের যা তথ্য দরকার A ও C সবগুলো আমরা জানা থাকলে এই সূত্রের মাধ্যমে, যেখানে 2 থাকবে, 2 তো আমাদের মান 2ই হবে, বাকিগুলোর মান আমাদের অজানা থাকলে খুঁজে বের করবো বা জানা থাকলে এই ব্যবহার করে আমরা এই সূত্রের মাধ্যমে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ খুঁজে বের করতে পারবো। খুঁজে বের করে কী কাজে লাগবে, এখানে যে পরিমাণটা আসবে, ধরে নেই যদি 4000 একক আসে, 4000 ইউনিটস, এটার রেজাল্টকে আমরা ইউনিটস বা একক দ্বারা প্রকাশ করব। এত একক মালামাল যদি প্রতিষ্ঠান ক্রয় করে থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের মজুদ সংগ্রহের ব্যয় সর্বনিম্ন হবে। অর্থাৎ তারা সিদ্ধান্ত নেবে যে এই হিসাবকালে প্রতি অর্ডারে কত একক মাল অর্ডার করবে। তাহলে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে উদাহরণ 4000 ইউনিট, 4000 একক বা ইউনিট যদি তারা অর্ডার করে, তাহলে তাদের মজুদ এর জন্য যে ব্যয় সেটা নিয়ন্ত্রিত থাকবে। এজন্য আমরা এই তথ্যটা ব্যবহার করব মজুদ পণ্যের নিয়ন্ত্রণ যে কৌশলগুলো আছে, পদ্ধতিগুলো আছে তার একটি হিসেবে। তো আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করার জন্য একটি পদ্ধতি পেলাম, সেটা হচ্ছে ফর্মুলা। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মজুদ মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করার জন্য পদ্ধতি মোট 3টি। EOQ নির্ণয়ের পদ্ধতি 3টি। একটা হচ্ছে আমরা এখন যেটা বললাম ফর্মুলা মেথড বা ইকুয়েশন মেথড। EOQ নির্ণয় পদ্ধতি 3টি।
এক ফর্মুলা মেথড, আরেকটি হলো টেবুলার মেথড, আরেকটি হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক মেথড। আমরা ইচ্ছা করলে তিনটি পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। টেবুলার মেথড হচ্ছে আমরা টেবুলার মেথডের আরেকটা নাম বলতে পারি ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। একটা টেবিলের মাধ্যমে আমরা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ ধরে নিব, কল্পনা করব যে এত একক যদি অর্ডার করি তাহলে আমার অর্ডার কস্ট কত, ক্যারিং কস্ট কত, টোটাল কস্ট কত। আবার যদি আরেকটা ভিন্ন পরিমাণ অনুমান করি তাহলে তার জন্য টোটাল কস্ট কত হবে, ক্যারিং কস্ট, অর্ডার কস্ট এবং টোটাল কস্ট কত আসবে। এরকমভাবে 4-5টা কাল্পনিক পরিমাণ ধরে তাদের মধ্য থেকে যেটা সবচেয়ে কম মোট ব্যয় আসবে ওইটাই আমরা নির্ধারণ করব যে এটা হবে আমাদের ইওকিউর পরিমাণ। তো সেখানে সবগুলো সঠিক হবে না, একটা সঠিক হবে, একটা সর্বনিম্ন হবে, বাকিগুলি ভুল। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আরেকটি হচ্ছে গ্রাফিক, চিত্র আকারে লেখচিত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। লেখচিত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে ইওকিউর পরিমাণ কত হবে, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কত হবে। চিত্রে আমরা দেখব টোটাল কস্ট, অর্ডার কস্ট, ক্যারিং কস্ট তথ্যগুলো উপস্থাপন করার মাধ্যমে, যেখানে সর্বনিম্ন পরিমাণ টোটাল কস্ট হবে, টোটাল কস্ট বা মোট ব্যয় সর্বনিম্ন হবে, অর্থাৎ অর্ডার কস্ট এবং ক্যারিং কস্ট এই দুইটার যোগফল এর যে কার্ভ রেখা, ওই রেখাটা সর্বনিম্ন কোথায় আছে এরকম যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, সেখানে যদি অর্ডার কস্ট দেখাই, ফরমায়েশ ব্যয়, ফরমায়েশ যদি আমি একটা দেই তাহলে খরচ যা হবে, দুইটা দিলে তার বেশি হবে, তিনটা দিলে আরও বেশি হবে, অর্থাৎ বাড়তে থাকবে। ফরমায়েশ আমরা সর্বনিম্ন একটা দিতেই হবে, এর চেয়ে কম অর্ডার দিয়ে আমরা মাল সংগ্রহ করতে পারবো না, একটা অর্ডার তো মিনিমাম দিতে হবে, যার কারণে 0 টাকা ফরমায়েশ ব্যয় হওয়ার সুযোগ নাই। ফরমায়েশ ব্যয় অবশ্যই একটা পরিমাণ থেকে শুরু হবে, সেখান থেকে বাড়তে থাকবে। আর যদি এটাকে বলা হবে অর্ডার কস্ট কার্ভ, সাথে আরেকটা খরচ হবে, সেটা হলো বহন ব্যয় বা ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট হবে আমি যদি কাঁচামাল 1000 একক ক্রয় করি তাহলে গোদাম ঘরে রাখার জন্য যে খরচ হবে, যদি 2000 একক ক্রয় করি তাহলে গোদাম ঘরে রাখার খরচ আরও বাড়বে, যদি 3000 একক ক্রয় করি তাহলে আরও বাড়বে। তাহলে আমি যদি কম অর্ডারে বেশি পরিমাণ কিনে নিতে চাই তাহলে খরচ বেশি হবে, আর যদি আমি অর্ডার সংখ্যা বাড়াইতে থাকি তাহলে আমার মালামাল গুদাম ঘরে রাখতে হবে কম, খরচ কম হবে। আরও বেশি পরিমাণে যদি অর্ডার সংখ্যা বেশি, আমি 5টা দেব, পরে যদি মনে করি যে না আমি 10টা অর্ডার দেবো, 15টা অর্ডার দেবো, অর্ডার যত বাড়াইতে থাকবো তত আমার গুদাম ঘরে মালামাল কম থাকবে। মালামাল কম থাকলে খরচ কমতে থাকবে, এভাবে কমে যেতে থাকবে, এক পর্যায়ে সর্বনিম্ন হবে। ভূমি অক্ষে লাগার সুযোগ নাই, শূন্য হওয়ার সুযোগ নাই, কারণ মালামাল তো আমরা রাখতেই হবে গুদাম ঘরে। তাহলে আমরা এরকম দেখতেছি ক্যারিং কস্ট কার্ভ উপর থেকে বেশি থেকে কমতে থাকে, আর অর্ডার কস্ট কার্ভ ফরমায়েশ ব্যয় রেখাটি ছোট থেকে কম থেকে উপরের দিকে বাড়তে থাকে। তো এক পর্যায়ে দুইটা খরচ রেখা একসাথে হয়ে যাবে, এক বিন্দুতে মিলিত হবে, এবং টোটাল যে ব্যয়টা, এটা যেহেতু ক্যারিং কস্ট বেশি এবং অর্ডার কস্ট কম, দুটা মিলিয়ে সমন্বিত হয়ে বেশি হবে, টোটাল কস্টের পরিমাণটা বেশি থাকবে। প্রথমে আস্তে আস্তে ক্যারিং কস্টটা কমতেছে কিন্তু অর্ডার কস্ট বাড়তেছে, যেটার সামনে টোটাল কস্টটাও কমতে থাকবে, এক পর্যায়ে টোটাল কস্ট সর্বনিম্ন হবে, আবার বাড়তে থাকবে। আমরা এরকমভাবে টোটাল কস্ট কার্ভ পেয়ে যাব। টোটাল কস্ট কার্ভ যেখানে সর্বনিম্ন, এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে অর্ডার কস্ট কার্ভ এবং ক্যারিং কস্ট কার্ভ
মিলিত হয়ে গেছে, ছেদ করেছে, ওই বিন্দুটার পরিমাণ যা হবে ওইটাই হবে ইউ কিউ এর পরিমাণ। আমরা এভাবে ইউ কিউ এর পরিমাণ খুঁজে বের করতে পারবো লেখচিত্রের মাধ্যমে, যেখানে লক্ষ্য করছি আমরা সর্বনিম্ন হবে মোট ব্যয়, মোট ব্যয়ের পরিমাণ হবে সবচেয়ে কম, এখানেও বেশি এখানেও বেশি, এখানে সবচেয়ে কম, এর চেয়ে কম নাই। এবং যেখানে ফরমায়েশ ব্যয় এবং ফরমায়েশ ব্যয় এবং বহন ব্যয় দুইটা সমান, তাহলে আমরা এখান থেকে একটা সংজ্ঞা খুঁজে বের করতে পারি। ফরমায়েশের ওই পরিমাণ, কাঁচামালের ফরমায়েশের সেই পরিমাণ যেখানে অর্ডার কস্ট এবং ক্যারিং কস্ট একই হয় এবং মোট ব্যয় সর্বনিম্ন হয়, ওই পরিমাণ অর্ডারকে বলা হবে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। এভাবে আমরা লেখচিত্রের মাধ্যমে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ খুঁজে বের করতে পারবো। তা আমি শর্টকাট দ্রুত সময়ের মধ্যে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করার 3টি পদ্ধতি আলোচনা করলাম, ফর্মুলা মেথড, টেবুলার মেথড বিস্তারিত আলোচনা করি নাই, জাস্ট একটা ধারণা দিলাম, এবং গ্রাফিক্যাল মেথডটাও সম্পর্কে ধারণা দিলাম। আমি বিস্তারিত আলোচনা করব, এই তথ্যগুলো নিয়ে প্র্যাকটিস করব আমরা, অঙ্ক এই সংক্রান্ত যে অঙ্কগুলো থাকতে পারে এগুলো আমরা প্র্যাকটিস করব অন্য কোনো ক্লাসে। সবার কাছে দোয়া প্রার্থনা করি, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকো। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।